নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে আপনাদের কৃতজ্ঞতা জানাই, যেভাবে আপনারা আমাকে সমর্থন করছেন, একই সঙ্গে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে সমৃদ্ধ করছেন এবং আমাকে থ্যাঙ্কস বাটনে ক্লিক করে সহায়তাও করছেন। আশা করি আপনাদের সহযোগিতা থেকে বঞ্চিত হব না। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা সরাসরি আমার কাছে পৌঁছবে। দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ, যারা আমাদের মতো সাধারণ মানুষ, যারা চায়ের দোকানে আড্ডা মারেন, পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করেন, কলেজ বিশ্ববিদ্যালয় সরকারি দপ্তরে যাতায়াত আছে, মাঝে মধ্যে লোকাল ট্রেনেও চড়েন, ওগুলোকে আমি মনে করি মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত মানুষ কি বলছেন? দাদা, পরিবর্তন হবে তো? আসলে বাংলায় পরিবর্তন হতে সময় নেয়। বামেরা কোনোদিন পশ্চিমবঙ্গের মসনদ থেকে উৎখাত হবে, অতি বড় বাম বিরোধীরাও একসময় আর এই আশা রাখতেন না। 34 বছর মানে ভাবতে পারছেন যে ছেলেরা 77 সালে জন্মেছিল, 2011-য় সে মধ্য 30। তার শৈশব, কৈশোর, যৌবন চলে গেছে বাম জমানায়। তারপরে তৃণমূল কংগ্রেসও 15টা বছর কাটিয়ে দিল। আমরা তো আর কেরল নই, রাজস্থান নই, যদিও কেরলে একটা এক্সেপশন হয়েছে 10 বছর, কিন্তু এবারে বামেরা বিদায় নেবে। এখানে জগদ্দল পাথরের মতো শাসক বসে থাকে, একবার ক্ষমতায় আসবে। তাই এই প্রশ্ন অনেকের মনে উঠছে, এবার কি সত্যিই পরিবর্তন হবে? আমরা কি পরিত্রাণ পাবো দুর্বৃত্ত রাজের থেকে? এখানেই আপনাদের কতগুলো কথা বলার প্রয়োজন। দেখুন, শেষ নির্বাচনটা কবে হয়েছে? 2024-এর লোকসভা। সেখানে শাসক এবং বিরোধী, মানে এই রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিরোধী বিজেপির ভোটের পার্থক্য হচ্ছে 40 লক্ষ। তৃণমূল 29টা আসন জিতেছে, বিজেপি 12টা। বিজেপি বিধানসভা ভিত্তিক এগিয়ে আছে প্রায় 100টা আসনে। 121টা পুরসভার মধ্যে 71টা পুরসভায় আর 39% ভোট পেয়েছে। তার মধ্যে হিন্দু ভোট পেয়েছে 56%। ভারতবর্ষে হিন্দু ভোটের সব থেকে বেশি মেরুকরণ হয় গুজরাটে, 100টার মধ্যে 62টা। তারপরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ। এই মেরুকরণটা শুরু হয়েছে 2018-র পর থেকে। এই মেরুকরণ এখন কার্যত সম্পূর্ণ হয়ে গেছে। এই আবহে ভোট হবে। তার উপরে এসআইআরে যখনই শেষ হোক, দেখবেন 85 থেকে 90 লক্ষ নাম বাদ যাচ্ছে। তাহলে 7,66,00,000 আমাদের মোট ভোটার, তার 12-13% নাম বাদ যাচ্ছে। ইতিমধ্যে যে খবর পাওয়া গেছে যে 31 লক্ষ আনম্যাপ ভোটারকে চিহ্নিত করেছিল কমিশন, তার 10%-এর উপরে শুনানিতে আসেনি। কমিশনের অনুমান এরা ফিকটিশিয়াস ভোটার, ভুয়ো ভোটার, এবং এরা যে নির্ধারিত দিনে শুনানিতে আসবে না সে সম্পর্কে আগাম কোনো খবর এরা বিএলওকে দেয়নি। এর থেকে কমিশনের ধারণা হচ্ছে এরা ফিকটিশিয়াস ভোটার, এরা বুতুলে ভোটার। তাহলে এসআইআর এর অভিঘাত একটা পড়বে এবং শাসক ও বিরোধীদের মধ্যে যে ভোটের ফারাক, সেই ফারাকটা কার্যত থাকবে না। ধরুন উত্তর কলকাতা, প্রায় 4 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে। 15 লক্ষ ভোটার, 4 লক্ষ বাদ গেলে থাকে 11 লক্ষ। এখানকার প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হবে সে সম্পর্কে অতি বড় পণ্ডিত প্রেডিক্ট করতে পারবেন না। এক,
2, হিন্দু ভোটের মেরুকরণ চূড়ান্ত হবে। 100-র মধ্যে 65টা থেকে 66টা হিন্দু ভোট বিজেপি পাবে, এবং তাতে ক্ষমতায় আসতে গেলে যে ক্রিটিক্যাল মাসের দরকার, সেই ক্রিটিক্যাল মাস বিজেপি জোগাড় করে নিতে পারবে। 3, ইডির ডিরেক্টর সফর করে গেছেন কলকাতায়, তার জন্য জেট ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। কয়লা পাচার, আইপ্যাক সংক্রান্ত তদন্তের অগ্রগতি কি হয়েছে সে সম্পর্কে তিনি তথ্য নিয়েছেন, নিজের মত জানিয়েছেন। আইনজীবীরা ছিলেন, সিবিআই এর ডিআইজি পদমর্যাদার অফিসার ছিলেন, সিআরপিএফ এর লোকজন ছিলেন। ইতিমধ্যে আইপ্যাকের দিল্লি অফিসে তল্লাশির পর ইডি একজন কর্মীর, মিস্টার মেহতা, তার মোবাইল বাজেয়াপ্ত করে। তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন প্রধান বিচারপতির এজলাসে, তার মোবাইলটা যেন ইডি না খোলে, সুপ্রিম কোর্ট নস্যাৎ করে দিয়েছে। আবার ইন্ডিয়ান এক্সপ্রেসে খবর প্রকাশিত হয়েছিল যে অস্তিত্বহীন কোম্পানির থেকে আইপ্যাক 13 কোটি টাকার মতো আনসিকিউরড লোন নিয়েছে, এটাও ইডির নজরে। যা খবর পাচ্ছি, আইপ্যাকের শীর্ষ কর্তাদের ইডি তলব করবে, সম্ভবত গ্রেপ্তারও করবে। তাহলে নির্বাচনের আগে আইপ্যাকের মাজা যদি ভেঙে যায়, তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে কাজটা তারা করবে কি করে? আইপ্যাকের কর্মীরা তো ডিমোরালাইজড হয়ে যাবে। তাদের শীর্ষ কর্তাদের ইডি যদি তলব করে এবং কঠোর পদক্ষেপ নেয়, তখন আইপ্যাকের স্ট্রাকচারটাই ভেঙে যাবে, এবং আইপ্যাককে টানলে পরেই খোকাবাবুর কাছে পৌঁছানো যাবে বলে অনেকে মনে করছেন। দেখুন, খোকাবাবুর সংস্থার প্রায় 150 কোটি টাকা তো ইডি বাজেয়াপ্ত করেছে। কখনো শুনেছেন যে খোকাবাবু এবং তার লোকজন আবেদন করেছে এই বাজেয়াপ্ত কেন করা হলো, বাজেয়াপ্ত যাতে না করা হয়? করেনি। সেই সম্পত্তির বাজার মূল্য কত আপনারা ভেবে নিন। কাকু ইডির হেফাজতে থাকতে পারেন, আর খোকা র্যাম্পে হাঁটেন। বাংলার মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের শুনানি আছে আইপ্যাক নিয়ে। পদক্ষেপ হবে, জেনে রাখুন, পদক্ষেপ হবে। বাংলায় একটা কথা আছে, ধর্মের কল বাতাসে নড়ে। ধর্মের কল বাতাসে নড়বে। রক্ষা কবচ নিয়ে বেশি দিন ফরফরি দাস বারফট্টাই করতে পারবে না। খোকাবাবু মিটিং এ ভিড় হয় না এখন। মানুষ তো বুঝছে এই যে বৈভবের আস্ফালন করছে, এই বৈভবের আস্ফালনের পিছনে যে অর্থ, সেই অর্থ কোত্থেকে আসে মানুষ এটা জানে। পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয়, খোকাবাবুর সবাই তারা জান। জোর করে নিয়ে যাওয়া হয় অনেককে, তাদের তো এসব দেখে চক্ষু চড়ক গাছ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের অনর্জিত সম্পদকে ভিত্তি করে বৈভবের আস্ফালন কেউ করেনি, ভবিষ্যতেও করবেন না। খোকাবাবু ব্যতিক্রম, হাইফেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এটা হাইফেন, আর কিচ্ছু নয়। তাহলে আইপ্যাককে টানলে খোকাবাবুরও বিড়ম্বনা বাড়বে, অবশ্যই, কোনো সন্দেহ নেই। আর রাজ্য সরকারকে চক্রব্যূহে ঘিরে ফেলেছে। সুপ্রিম কোর্টে গিয়ে ইলেকশন কমিশন বলছেন মুখ্যমন্ত্রী প্ররোচনা দিচ্ছেন, ফলস ইনফরমেশন ছড়াচ্ছেন, আতঙ্ক তৈরি করছেন। আবার সেনাবাহিনী খবরে প্রকাশ, যে বাংলা স্পিয়ারে দেখলাম সুমন চট্টোপাধ্যায় বলছেন, দাবি করছেন যে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে গভর্নর সিভি আনন্দ বোসের কাছে মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ করা হয়েছে, কারণ সেনাবাহিনীর এক কমান্ডান্টকে মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপির হয়ে কাজ করাতে অভিযুক্ত করেছেন। তাহলে ইসিআই সুপ্রিম কোর্টে গিয়ে হলফনামা দিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করছে। সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ইডি আইপ্যাক সহ কয়লা পাচার কাণ্ডের তদন্ত জোরদার করবে।
এসআইআর প্রশ্নে কমিশন করা হয়েছে অলরেডি। আগে হলে অনেক ভালো হতো। 294টা বিধানসভা কেন্দ্রের জন্য 294 জন মাইক্রো অবজারভার। এইআরওই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না কার নাম ভোটার তালিকায় থাকবে। মাইক্রো অবজারভাররা খতিয়ে দেখবেন, স্ক্রুটিনি করবেন, তারপর রোল অবজারভারদের সিদ্ধান্তই চূড়ান্ত কার নাম ভোটার তালিকায় থাকবে বা থাকবে না। দিদিমণি তো রীতিমতো এসআইআর আতঙ্কে ভুগছেন। বইমেলার উদ্বোধনেও এসআইআর, নেতাজির জন্মজয়ন্তীতেও এসআইআর। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই একটা পরিস্থিতি। আর এই সরকার যে চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছে, এটা নিয়ে কারোর মনে কোনো সংশয় নেই। কয়লা, গরু, পাথর, বালি, চাকরি সবকিছু থেকে এরা খায়, সব খায়, অলিক্ষতায় নিজেকেই খেয়ে নেবে। আর কোনো সরকারের আশা বা চাওয়া কোনো রাজনৈতিক দলের কমিটেড ভোটাররা ঠিক করে না। সেটা ঠিক করে আমার আপনার মতো সাধারণ মানুষ, যাদেরকে সাইলেন্ট মেজরিটি বলা হয়। এই সাইলেন্ট মেজরিটির সিংহভাগের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা। শুভেন্দু অধিকারী নেতাজি জন্মদিনে গিয়ে একটা ভালো কথা বলেছেন যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যারা কর্মসূত্রে রাজ্যের বাইরে আছেন, বিদেশে আছেন, তারা প্লিজ আসুন, ভোটটা দিন, বাংলাকে বাঁচাতে, সেফ বেঙ্গল। হয়তো একটু অসুবিধা হবে, গ্যাটের কড়ি খরচ হবে, কিন্তু রাজ্যকে বাঁচাতে গেলে এইটুকু দায়িত্ব আপনাদের নিতে হবে। শুভেন্দুবাবুর এটাই বক্তব্য। প্রায় 15 লক্ষ পশ্চিমবঙ্গের মানুষ পৃথিবীর 50টা দেশে আছেন ছড়িয়ে। আর ভারতবর্ষের অন্যান্য রাজ্যে তো কত আছে, সে সংখ্যা নিশ্চয়ই আছে। বেঙ্গালুরুকে অনেকে বলে বঙ্গালুরু, মানে বাঙালি এত বেশি হয়ে গেছে। 3 জনের মধ্যে একজন বাঙালি। একই ছবি গুরগাঁও, হায়দ্রাবাদ, মুম্বাই। আসতে হবে তাদেরকে, ভোটটা তো দিতে হবে। এখান থেকেই তো আপনারা জন্মেছেন, পড়াশোনা করেছেন, বড় হয়েছেন, থাকতে পারেননি এখানে, বাবা মাকে ছেড়ে থাকতে হচ্ছে। বদলাতে হবে তো রাজ্যটাকে। আমাদের ছেলে মেয়েদেরকে এখানে তো রাখতে হবে, এখানে তো কাজের সুযোগ করতে হবে। পরিযায়ী শ্রমিকরা কেন বাইরে যাবেন? বাংলাকে বাঁচানোর একটা গণভোট। মানুষকে ঠিক করতে হবে, চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে আপনারা রেখে দেবেন, নাকি একটা রাষ্ট্রবাদী সরকার তৈরি করবেন, ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে নিজেদের যুক্ত করবেন। পশ্চিমবঙ্গের মানুষ 77 সাল থেকে 2026 পর্যন্ত কখনো ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে যুক্ত হয়নি। সবসময় কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্র বিরোধী অবস্থান নিয়েছে। আর যারা কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছে তারা এগিয়ে গেছে। নবীন বাবু এনডিএ জোটে ছিলেন না, কিন্তু ঝগড়া করতেন না। আর বঙ্গেশ্বরী মানসিকতাটাই হচ্ছে ঝগড়া। তার পরিণাম কি? ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ ছাড়ে। শিল্পপতিরা বিনিয়োগের প্রতিশ্রুতি দেন, বিনিয়োগটা করেন না। উড়িষ্যা 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ শুধু পশ্চিমবঙ্গ থেকে নিয়ে গেল। পশ্চিমবঙ্গের শিল্পপতিরা রাজস্থানে বিনিয়োগ করছেন, ভাবুন। আর আমরা ভাতাজীবী হয়ে গেছি, ভাতাজীবী। এই রাজ্য সরকার শেষ কবে পাকা নিয়োগ করেছে বলুন তো? সব অস্থায়ী, সব ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল। এর থেকে মুক্তি পেতে গেলে ওই সাইলেন্ট মেজরিটিকে এগিয়ে আসতে হবে। যারা বাইরে থাকেন, বিদেশে থাকেন, কমিশন যখন তারিখটা জানাবে, যবেই হোক ভোট, সময় পাবেন, চলে আসুন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। এবং ইলেকশন কমিশনের কাছে রাজনৈতিক দলগুলো আবেদন করুন যে অনাবাসীদেরও যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারে এই সংস্থান করা হোক। পরিবর্তন এবার আসন্ন। বঙ্গেশ্বরীর গদি উল্টানো সময়ের অপেক্ষা বলে বলছেন অনেকে। কারণ তৃণমূলের তার নতুন করে বলার কিছু নেই।
তারা কি করতে পারে সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। বামেরা তৃণমূলের শাসনকে টিকিয়ে রাখতে চায়, তৃণমূল বিরোধী ভোট কেটে তৃণমূলের সুবিধা করবে। এই খেলা পরিষ্কার। বামেদের ভোটের আরো ক্ষয় হবে। তবে মুসলিম অধ্যুষিত জেলায় হুমায়ুন কবিরের দল, বাম, কংগ্রেস, আইএসএফ যদি একজোট হয়, তৃণমূলের কপালে অশেষ দুঃখ আছে। মালদায় তৃণমূল খাতা খুলতে পারবে না। এই যে ছবি বিভিন্ন জায়গা থেকে আসছে, তাতে কিন্তু অতি বড় মমতা সমর্থক নিশ্চিত নন যে চতুর্থবারের জন্য দিদিমণি মুখ্যমন্ত্রী হবে। আবার অনেকে বলছেন গদি এবার উল্টোবে, শত চেষ্টাতেও দিদিমণি গদি টেকাতে পারবে।